আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গল্প কাহিনীতে স্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সংগ্রামী জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন কারাগারে। স্ত্রী ফজিলতুন্নেসা মুজিবের অনুপ্রেরণায় কারাগারে বসেই তিনি লিখেছেন নিজের জীবনী। দীর্ঘ সময় পর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা পাণ্ডুলিপিটি খুঁজে পেয়ে ছাপিয়েছেন গ্রন্থ আকারে। আর এটিই হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এই সময় আরেকটা অত্যাচার মহামারীর মতো শুরু হয়েছিল। জিন্না ফান্ড নামে সরকার একটা ফান্ড খোলে, যে যা পারে তাই দান করবে, এই হলো হুকুম। জিন্না ফান্ডে টাকা দিতে কেউই আপত্তি করেছে বলে আমার জানা নাই। যাদের অর্থ আছে তারা খুশি হয়েই দান করেছে। অনেক গরিবও জিন্না ফান্ডে টাকা দিয়েছে। কিন্তু কিছু সংখ্যক অফিসার সরকারকে খুশি করার জন্য জোর জুলুম করে টাকা তুলতে শুরু করেছিল। যে মহকুমা অফিসার বেশি তুলতে পারবেন তিনি ভেবেছেন তাড়াতাড়ি প্রমোশন পাবেন। আমার মহকুমায় এটা ভীষণ রূপ ধারণ করেছিল। খাজা সাহেব গোপালগঞ্জ আসবেন ঠিক হয়েছে। তখনকার মহকুমা হাকিম সভা করে এক অভ্যর্থনা কমিটি গঠন করেছেন, যেখানে ঠিক করেছে যে গোপালগঞ্জ মহকুমায় প্রায় ৬ লক্ষ লোকের বাস, মাথা প্রতি ১ টাকা করে দিতে হবে, তাতে ৬ লক্ষ টাকা উঠবে। আর যাদের বন্দুক আছে তাদের আলাদাভাবে দিতে হবে। ব্যবসায়ীদের তো কথাই নাই, বড় নৌকা প্রতিও প্রত্যেককে দিতে হবে। তিনি সমস্ত ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টদের হুকুম দিয়েছেন যে না দিবে তাকে শাস্তি ভোগ করতে হবে। চারিদিকে জোর জুলুম শুরু হয়েছে। চৌকিদার দফাদার নেমে পড়েছে। কারো গরু, কারো বদনা, থালা, ঘটিবাটি কেড়ে আনা হচ্ছে। এক ত্রাসের রাজত্ব। জনাব ওয়াহিদুজ্জামান সাহেবই নাজিমুদ্দিন সাহেবকে দাওয়াত করে এনেছেন। এখন তিনি মুসলিম লীগে আছেন। গোপালগঞ্জ মুসলিম লীগ যারা ১৯৪৭ সাল পর্যন্ত করেছেন, এখন আর তারা নাই। অ্যাডহক কমিটি করা হয়েছে। মহকুমা হাকিম সাহেবের সাথে যোগ সাজসে তারা কাজ করেছে। আমি খুলনা থেকে গোপালগঞ্জ পৌঁছালাম। গোপালগঞ্জ শহরে স্টিমার যায় না। ২ মাইল দূরে হরিদাসপুর নামে একটা ছোট্ট স্টেশন পর্যন্ত আসে। হরিদাসপুর থেকে নৌকায় গোপালগঞ্জ যেতে হয়। আমি একটা নৌকায় উঠলাম। মাঝি আমাকে চিনতে পেরেছে। নৌকা ছেড়ে দিয়ে আমাকে বলে, ভাইজান, আপনি এখন এসেছেন? আমার সর্বনাশ হয়ে গেছে। ৫ জন লোক আমরা। হুকুম এসেছে ৫ টাকা দিতে হবে। দিনভর কোনোদিন ২ টাকা, কোনোদিন আরো কম টাকা উপার্জন করি। বলেন তো ৫ টাকা কোথায় পাই? গতকাল আমার বাবার আমলের একটা পিতলা বদনা ছিল, তা চৌকিদার টাকার দায়ে কেড়ে নিয়ে গেছে। এই কথা বলে কেঁদে ফেলল। সমস্ত ঘটনা আমাকে আস্তে আস্তে বলল। মাঝির বাড়ি টাউনের কাছেই, সে চালাক চতুরও আছে। শেষে বলে, পাকিস্তানের কথা তো আপনাদের কাছ থেকে শুনেছিলাম, এই পাকিস্তান আনলেন? আমি শুধু বললাম, এটা পাকিস্তানের দোষ না। গোপালগঞ্জ নেমে আমার বাসায় পৌঁছার সাথে সাথে অনেক লোক এসে জমা হতে লাগলো। আর সকলের মুখে একই কথা। ব্যবসায়ীরা এলো বিকালে, কয়েকজন পুরানা মুসলিম লীগের নেতারা এলেন। আমি বিকেলেই সমস্ত মহকুমায় আমার পুরানা সহকর্মীদের খবর দিলাম। পরের দিন প্রায় সকলে এসে হাজির হলো। এক আলোচনা সভা করলাম। আমি বললাম, আমাদের বাধা দিতে হবে। এটা সরকারের ট্যাক্স না, লোকে ট্যাক্স দিতে বাধ্য, কিন্তু কোন আইনে চাঁদা জোর করে তুলতে পারে? আমি পৌঁছাবার পূর্বেই বোধহয় ৩ লাখ টাকার মতো তুলে ফেলেছে। সঠিক হিসাব দিতে পারবো না। মহকুমা হাকিম ও মুসলিম লীগ অ্যাডহক কমিটি ঠিক করেছে যে টাকা অভ্যর্থনায় খরচ হবে তা বাদ দিয়ে বাকি সমস্ত টাকা খাজা সাহেবকে তোড়াই করে দেওয়া হবে জিন্না ফান্ডের জন্য। যদি সম্ভব হয় কিছু টাকা মসজিদের জন্য রাখা হবে। গোপালগঞ্জে একটা ভালো মসজিদ করা হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম এই টাকা নিতে দেওয়া হবে না। তার অভ্যর্থনায় যা ব্যয় হয় তা বাদে বাকি টাকা মসজিদ আর গোপালগঞ্জে কলেজ করার জন্য রেখে দিতে হবে। এর ব্যতিক্রম হলে আমরা বাধা দেব। দরকার হয় সবাই গোলমাল হবে। এই খবর চলে গেল সমস্ত মহকুমায়। টাকা তোলা প্রায় বন্ধ হয়ে গেল। আমার পৌঁছার সাথে সাথে জনসাধারণের সাহস বেড়ে গেল। গোপালগঞ্জের জনসাধারণ আমাকেই দেখেছে পাকিস্তান আন্দোলন করতে। এরা আমাকে ভালোবাসে। আমার সাথে এক যুবক কর্মী বাহিনী ছিল, যারা আমার হুকুম পেলে আগুনেও ঝাঁপ দিতে পারত। খাজা সাহেব পৌঁছবার ২ দিন পূর্বে মহকুমা হাকিম জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে পরামর্শ করলেন এবং আমাকে গ্রেপ্তার করা যায় কিনা অনুমতি চাইলে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধ করে বলে দিলেন তিনি একদিন পূর্বেই উপস্থিত হবেন এবং আমার সাথে আলাপ করবেন।
জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার গোলাম কবির। তিনি খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন। কলকাতা থেকে আমাকে চিনতেন, আমাকে তুমি বলে কথা বলতেন, আর আমিও কবির ভাই বলতাম। তিনি গোপালগঞ্জে এসেই আমাকে খবর দিলেন। তার সাথে দেখা করতে যেয়ে দেখি জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্টও উপস্থিত আছেন। আমি তাকে সকল বিষয় বললাম এবং আমাদের দাবিগুলি পেশ করলাম। তিনি আমাকে বললেন, গভর্নর জেনারেল রাজনীতিবিদ নন, তিনি রাষ্ট্রপ্রধান। কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত নন। তিনি তো অতিথি, তাকে অসম্মান করা কি উচিত হবে? আমি বললাম, কে বলেছে আপনাকে যে তাকে অসম্মান করতে চাই? তাকে সকলেই অভ্যর্থনা করবে। শুধু এইটুকু কথা তার সাথে আলোচনা করে আমাকে জানিয়ে দেন যে তিনি হুকুম দিবেন এই অত্যাচার করে টাকা তোলার ব্যাপারে তদন্ত করবেন এবং দোষীকে শাস্তি দিবেন। দ্বিতীয়ত, টাকা তাকেই দেওয়া হবে, আমরা কোনো দাবি করব না। শুধু তিনি টাকাটা কলেজ করতে দিয়ে দেবেন, তিনি আমাদের কলেজ করে দিবেন। কবি সাহেব আমাকে বললেন, তুমি কথা দাও, কোনো গোলমাল হবে না। আমি বললাম, কবির ভাই, আপনি পাগল হয়েছেন? আমি জানি না যে তিনি প্রধানমন্ত্রী নন, এখন বড়লাট হয়েছেন। কোনো গোলমাল হবে না আমাদের পক্ষ থেকে। আপনি তার সাথে পরামর্শ করে আমাকে জানিয়ে দেবেন সকাল 10টার মধ্যে, যাতে সকলে মিলে ভালোভাবে তাকে অভ্যর্থনা করতে পারা যায়। পরের দিন সকালবেলা খাজা সাহেবের বজরা গোপালগঞ্জ এলো 11টার সময়। আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো তার বজরায়। খাজা সাহেব পাশের রুমে বসেছিলেন। জেলা ম্যাজিস্ট্রেট কবির সাহেব তার পক্ষ থেকে আমাকে বললেন, আমার দাবিগুলো ন্যায়সঙ্গত, তিনি নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন। গোপালগঞ্জ শহরে কলেজ নাই, একটা কলেজ হওয়া দরকার, তিনি স্বীকার করলেন। এর মধ্যে আর একটা ঘটনা হয়ে গেল। জনসাধারণ মনে করেছে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, কারণ পুলিশ কর্মচারী তার সরকারি কাপড় পরে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। কর্মীরা স্লোগান দিতে শুরু করে এবং পুলিশ কর্ডন ভেঙে অগ্রসর হতে থাকে। পুলিশ লাঠিচার্জ করে বসেছে, ভীষণ গোলমাল শুরু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সাহেবকে খবর দিল আমাকে ঘটনাস্থলে পাঠাতে। আমি দৌড়তে দৌড়তে সেখানে উপস্থিত হলাম এবং সকলকে বললাম, আমাকে গ্রেপ্তার করে নাই, খাজা সাহেব আমাদের দাবিগুলি বিশেষভাবে বিবেচনা করে দেখবেন। আমি খাজা সাহেবকে দাওয়ালদের অসুবিধার কথা বলবার জন্য ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেছিলাম। কবি সাহেব নিজেও খুব চিন্তিত ছিলেন দাওয়ালদের ব্যাপার নিয়ে, কারণ ফরিদপুরে যে দুর্ভিক্ষ হবে সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না। বিরাট সভা হলো, সকলেই গভর্নর জেনারেলকে অভ্যর্থনা করলেন। তিনি মসজিদটার দ্বার উদ্ঘাটনও করেছিলেন। খাজা সাহেব তদন্ত করেছেন কিনা জানি না, তবে টাকা তিনি নেন নাই, কলেজ করার জন্য দিয়ে গিয়েছিলেন। জিন্নাহ ফান্ডের নামে টাকা তোলা হয়েছিল বলে মোহাম্মদ আলী জিন্নাহর নামেই কলেজ করা হয়েছিল। আজও কলেজটা আছে, ভালোভাবেই চলছে। দিনটা আমার ঠিক মনে নাই, তবে ঘটনাটা মনে আছে। 1948 সালের ভিতর হবে। সোহরাওয়ার্দী সাহেব ঢাকা এসেছিলেন এবং সলিমুল্লাহ মুসলিম হলে এক ছাত্র সভায় বক্তৃতা করেছিলেন। তখন ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম সাহেব সহ সভাপতি ছিলেন হলের। এখন সৈয়দ নজরুল সাহেব পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহ সভাপতি, আমি জেলে থাকার জন্য ভারপ্রাপ্ত সভাপতি। শহীদ সাহেবের বক্তৃতা এত ভালো হয়েছিল যে যারা তার বিরুদ্ধাচারণ করতেন তারাও ভক্ত হয়ে পড়লেন। এদিকে মন্ত্রীরা বিশ্ববিদ্যালয় বা হলের কাছেও যেতে পারতেন না। শহীদ সাহেব যখন পরে আবার ঢাকায় আসলেন তখন কতগুলি সভার বন্দোবস্ত করা হয়েছিল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম থাকে। প্রথম সভার জায়গা ঠিক হলো টাঙ্গাইল। স্টিমারে মানিকগঞ্জ হয়ে যেতে হবে, পথে আরও একটা সভা হবে। শামসুল হক সাহেব সভার বন্দোবস্ত করেছিলেন। শহীদ সাহেব প্লেন থেকে ঢাকায় নেমে সোজা বেগম আনোয়ারা খাতুন এমএলএ ছিলেন তার বাড়িতে আসলেন। সেখানেই দুপুরবেলা খেলেন। সন্ধ্যায় বাদামতলী ঘাট থেকে জাহাজ ছাড়বে, মাওলানা ভাসানী ও আমি সাথে যাব। আমরা শহীদ সাহেবকে নিয়ে জাহাজে উঠলাম। মাওলানা সাহেবও উঠেছিলেন। জাহাজ 6টায় ছাড়বার কথা, ছাড়ছে না। খবর নিয়ে জানলাম সরকার হুকুম দিয়েছে না ছাড়তে। প্রায় 2 ঘন্টা জাহাজ ঘাটে বসে রইল। কাদের সর্দার জনাব কামরুদ্দিন সাহেবও উপস্থিত ছিলেন। রাত 8টায় জেলা ম্যাজিস্ট্রেট ও ডিআইজি পুলিশ শহীদ সাহেবের হাতে একটা কাগজ দিলেন, তাতে লেখা তিনি ঢাকা ত্যাগ করতে পারবেন না, তবে যদি কলকাতা ফিরে যান সরকারের আপত্তি নাই। তিনি ঢাকায় যে কোনো জায়গায় থাকতে পারেন, তাতেও আপত্তি নাই। শহীদ সাহেব জাহাজ ছেড়ে নেমে আসলেন। আমিও তার মালপত্র নিয়ে সাথে সাথে এলাম।
কোথায় থাকবেন, আর কেই বা জায়গা দেবেন? কোনো হোটেলও নাই। বেগম আনোয়ারার সাহস আছে, কিন্তু তাদের বাড়িটায় জায়গা নাই। আতাউর রহমান, কামরুদ্দিন সাহেবের বাড়িরও সেই একই অবস্থা। কামরুদ্দিন সাহেব ক্যাপ্টেন শাহজাহান ও তার স্ত্রী বেগম নূরজাহানের সাথে সাক্ষাৎ করলেন, কারণ তাদের বাড়িটা সুন্দর এবং থাকার মতো ব্যবস্থাও আছে। বেগম নূরজাহান, এখন যিনি প্রফেসর, বললেন, এ তো আমাদের সৌভাগ্য। শহীদ সাহেবকে আমি বাবার মতো ভক্তি করি, আমাদের বাড়িতেই থাকবেন তিনি, নিয়ে আসুন। সেই দিন এই উপকার বেগম নূরজাহান না করলে সত্যিই দুঃখের কারণ হতো। পাকিস্তান সত্যিকারের যিনি সৃষ্টি করেছিলেন, সেই লোকের থাকার জায়গা হলো না। 2 দিন শহীদ সাহেব ছিলেন তার বাসায়। কি সেবাই না ভদ্রমহিলা করেছিলেন, তা প্রকাশ করা কষ্টকর। মেয়েও বোধহয় বাবাকে এত সেবা করতে পারে না। ক্যাপ্টেন শাহজাহানও যথেষ্ট করেছেন। 2 দিন পরে শহীদ সাহেবকে নিয়ে নারায়ণগঞ্জে জাহাজে তুলে দিলাম। আমি সাথে যেতে চেয়েছিলাম, এগিয়ে দিতে। তিনি রাজি হলেন না, বললেন, দরকার নাই, আর লোকজনও আছে, আমার অসুবিধা হবে না। আমি বিছানা করে সকল কিছু গুছিয়ে দিয়ে বিদায় নিতে গেলে বললেন, তোমার উপরও অত্যাচার আসছে, এরা পাগল হয়ে গেছে। শাসন যদি এইভাবে চলে, বলা যায় না কি হবে। আমি বললাম, স্যার চিন্তা করবেন না, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি খোদা আমাকে দিয়েছেন, আর সেই শিক্ষা আপনার কাছ থেকেই পেয়েছি। এই অত্যাচারের প্রতিবাদ করার মতো ক্ষমতা তখন আমাদের ছিল না, আর আমরা প্রস্তুত ছিলাম না। ছাত্ররা সামান্য প্রতিবাদ করেছিল, নেতৃত্ব দেওয়ার মতো কেউ আমাদের ছিল না। আমরা যদি ঝাঁপিয়ে পড়তে পারতাম, নিশ্চয়ই সাড়া পেতাম। জনসাধারণ শহীদ সাহেবকে ভালোবাসতেন। আমরা কয়েকজন প্রস্তাব করলে ঢাকার পুরানা নেতারা নিষেধ করলেন। আমরা ঢাকায় নতুন এসেছি, পরিচিত হতেও পারি নাই ভালোভাবে। মাওলানা ভাসানী ওই জাহাজে চলে গেলেন এবং সভায় যোগদান করেছিলেন। ওই দিন যদি শামসুল হক সাহেব ঢাকায় থাকতেন, তবে আন্দোলন আমরা করতে পারতাম বলে আমার বিশ্বাস ছিল। 1948 সালের 11ই সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন এবং খাজা নাজিমউদ্দিনকে গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন জনাব নুরুল আমিন সাহেব। এই সময়েও কিছু সংখ্যক এমএলএ শহীদ সাহেবকে পূর্ব বাংলায় এসে প্রধানমন্ত্রী হতে অনুরোধ করেছিলেন। তিনি রাজি হন নাই। গণপরিষদে একটা নতুন আইন পাশ করে শহীদ সাহেবকে গণপরিষদ থেকে বের করে দেওয়া হলো। আমি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সংগঠনের দিকে নজর দিলাম। প্রায় সকল কলেজ ও স্কুলে প্রতিষ্ঠান গড়ে উঠল। বিভিন্ন জেলায়ও শক্তিশালী সংগঠন গড়ে উঠতে লাগলো। সরকারি ছাত্র প্রতিষ্ঠানটি শুধু খবরের কাগজের মধ্যেই বেঁচে রইল। ছাত্রলীগই সরকারের অন্যায় কাজের প্রতিবাদ ও সমালোচনা করেছিল। কোনো বিরুদ্ধ দল পাকিস্তানে না থাকায় সরকার গণতন্ত্রের পথ ছেড়ে একনায়কতন্ত্রের দিকে চলছিল। প্রধানমন্ত্রী জনাব লিয়াকত আলী খান সর্বময় ক্ষমতার মালিক হলেন। তিনি কোনো সমালোচনাই সহ্য করতে পারছিলেন না। 2-4 জন কমিউনিস্ট ভাবাপন্ন ছাত্র ছিল যারা সরকারকে পছন্দ করত না, কিন্তু তারা এমন সমস্ত আদর্শ প্রচার করতে চেষ্টা করত যা তখনকার সাধারণ ছাত্র ও জনসাধারণ শুনলে ক্ষেপে যেত। এদের আমি বলতাম, জনসাধারণ চলেছে পায়ে হেঁটে, আর আপনারা আদর্শ নিয়ে উড়োজাহাজে চলছেন। জনসাধারণ আপনাদের কথা বুঝতেও পারবে না, আর সাথেও চলবে না। যতটুকু হজম করতে পারে ততটুকু জনসাধারণের কাছে পেশ করা উচিত। তারা তলে তলে আমার বিরুদ্ধচারণও করত, কিন্তু ছাত্র সমাজকে দলে ভেরাতে পারত না। এই সময় রাজশাহী সরকারি কলেজে ছাত্রদের উপর খুব অত্যাচার হলো। এরা প্রায় সকলেই ছাত্রলীগের সভ্য ছিল। 21 জন ছাত্রকে কলেজ থেকে বের করে দিল এবং রাজশাহী জেলা ত্যাগ করার জন্য সরকার হুকুম দিল। অনেক জেলায় ছাত্রদের উপর অত্যাচার শুরু হয়েছিল এবং গ্রেপ্তারও করা হয়েছিল। 1949 সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে দিনাজপুরেও ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছিল। জেলের ভেতর দবিরুল ইসলামকে ভীষণভাবে মারপিট করেছিল, যার ফলে জীবনের তরে তার স্বাস্থ্য নষ্ট হয়েছিল। ছাত্ররা আমাকে কনভেনর করে জুলুম প্রতিরোধ দিবস পালন করার জন্য একটা কমিটি করেছিল। একটা দিবসও ঘোষণা করা হয়েছিল। পূর্ব বাংলার সমস্ত জেলায় জেলায় এই দিবসটা উদযাপন করা হয়। কমিটির পক্ষ থেকে ছাত্র বন্দীদের ও অন্যান্য বন্দীদের মুক্তি দাবি করা হয় এবং ছাত্রদের উপর হতে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে অনুরোধ করা হয়। এই প্রথম পাকিস্তানের রাজনৈতিক বন্দীদের মুক্তির আন্দোলন এবং জুলুমের প্রতিবাদ। এর পূর্বে আর কেউ সাহস পায় নাই। তখনকার দিনে আমরা কোনো সভা
বা শোভাযাত্রা করতে গেলে একদল গুন্ডা ভাড়া করে আমাদের মারপিট করা হতো এবং সভা ভাঙার চেষ্টা করা হতো। জুলুম প্রতিরোধ দিবসে বিশ্ববিদ্যালয় এলাকায়ও কিছু গুন্ডা আমদানি করা হয়েছিল। আমি খবর পেয়ে রাতেই সভা করি এবং বলে দেই, গুন্ডামির প্রশ্রয় দেয়া হলে এবার বাধা দিতে হবে। আমাদের বিখ্যাত আমতলায় সভা করার কথা ছিল। কর্তৃপক্ষ বাধা দিলে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনের মাঠে মিটিং করলাম। একদল ভালো কর্মী প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের গেটে রেখেছিলাম। যদি গুন্ডারা আক্রমণ করে তারা বাধা দিবে এবং 3 দিক থেকে তাদের আক্রমণ করা হবে, যাতে জীবনে আর রমনা এলাকায় গুন্ডামি করতে না আসে। এই শিক্ষা দিতে হবে। আশ্চর্যের বিষয়, সরকারি দল প্রকাশ্যে গুন্ডাদের সাহায্য করত ও প্রশ্রয় দিত। মাঝে মাঝে জগন্নাথ কলেজ, মিডফোর্ড ও মেডিকেল স্কুলের ছাত্ররা শোভাযাত্রা করে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা করলেই হঠাৎ আক্রমণ করে মারপিট করত। মুসলিম লীগ নেতারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চেষ্টা করেছিল, যাতে কেউ সরকারের সমালোচনা করতে না পারে। মুসলিম লীগ নেতারা বুঝতে পারছিলেন না যে যে পন্থা তারা অবলম্বন করেছিলেন সেই পন্থাই তাদের উপর একদিন ফিরে আসতে বাধ্য। ওনারা ভেবেছিলেন গুন্ডা দিয়ে মারপিট করেই জনমত দাবাতে পারবেন। এই পন্থা যে কোনো দিন সফল হয় নাই আর হতে পারে না, এই শিক্ষা তারা ইতিহাস পড়ে শিখতে চেষ্টা করেন নাই। এই সময় ব্রাহ্মণবাড়িয়া মহকুমার নবীনগর থানার কৃষ্ণনগরে জনাব রফিকুল হোসেন এক সভার আয়োজন করেন কৃষ্ণনগর হাই স্কুলের দ্বারোদ্ঘাটন করার জন্য। আর্থিক সাহায্য পাওয়ার জন্য জনাব NM খান CSP, তখনকার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল ছিলেন, তাকেই নিমন্ত্রণ করা হয়েছিল। তিনি রাজিও হয়েছিলেন। সেখানে বিখ্যাত গায়ক আব্বাস উদ্দিন আহমেদ, সোহরাব হোসেন ও বেদার উদ্দিন আহমেদ গান গাইবেন। আমাকেও নিমন্ত্রণ করা হয়েছিল। জনাব NM খান পাকিস্তান হওয়ার পূর্বে এই মহকুমায় SDO হিসেবে অনেক ভালো কাজ করার জন্য জনপ্রিয় ছিলেন। আমরা উপস্থিত হয়ে দেখলাম NM খান ও আব্বাস উদ্দিন সাহেবকে দেখবার জন্য হাজার হাজার লোক সমাগম হয়েছে। বাংলার গ্রামে গ্রামে আব্বাস উদ্দিন সাহেব জনপ্রিয় ছিলেন। জনসাধারণ তার গান শুনবার জন্য পাগল হয়ে যেত। তার গান ছিল বাংলার জনগণের প্রাণের গান। বাংলার মাটির সাথে ছিল তার নারীর সম্বন্ধ। দুঃখের বিষয়, সরকারের প্রচার দপ্তরে তার মতো গুণী লোকের চাকরি করে জীবিকা অর্জন করতে হয়েছিল। সভা শুরু হলো। রফিকুল হোসেন সাহেবের অনুরোধে আমাকেও বক্তৃতা করতে হলো। আমি জনাব NM খানকে সম্বোধন করে বক্তৃতায় বলেছিলাম, আপনি এদেশের অবস্থা জানেন, বহুদিন বাংলাদেশে কাজ করেছেন, আজ ফুড ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল আপনি। একবার বিবেচনা করে দেখেন এই দাওয়ালদের অবস্থা এবং কি করে এরা বাঁচবে। সরকার তো খাবার দিতে পারবে না, যখন পারবে না তখন এদের মুখের গ্রাস কেড়ে নিতেছে কেন? দাওয়ালদের নানা অসুবিধার কথা বললাম। জনসাধারণকে অনুরোধ করলাম স্কুলকে সাহায্য করতে। জনাব খান আশ্বাস দিলেন তিনি দেখবেন, কিছু করতে চেষ্টা করবেন। তিনি সন্ধ্যায় চলে যাবার পর গানের আসর বসল। আব্বাস উদ্দিন সাহেব, সোহরাব হোসেন ও বেদার উদ্দিন সাহেব গান গাইলেন। অধিক রাত পর্যন্ত আসর চলল। আব্বাস উদ্দিন সাহেব ও আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম। রফিক সাহেবের ভাইরাও সকলেই ভালো গায়ক। হাসনাত, বরকতও ভালো গান গাইত। এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল। আমার সাথে জেলও খেটেছে। পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনে ট্রেন ধরতে। পথে পথে গান চলল। নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তার নিজের গলায় না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলিও যেন তার গান শুনছে। তারই শিষ্য সোহরাব হোসেনও বেদার উদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন। আমি আব্বাস উদ্দিন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি, সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাসো এর মাধুর্য ও মর্যাদা নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে। আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম। আমরা রাতে ঢাকা এসে পৌঁছালাম। 150 নম্বর মোগলটুলিতে যে শুনলাম বিশ্ববিদ্যালয়ের নিম্ন বেতনভোগী কর্মচারীরা ধর্মঘট শুরু করেছে এবং ছাত্ররা তার সমর্থনে ধর্মঘট করছে। নিম্ন বেতনভোগী কর্মচারীরা বহু দিন পর্যন্ত তাদের দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেছে, এই কথা আমার জানা ছিল। এরা আমার কাছেও এসেছিল।
পাকিস্তান হওয়ার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় ছিল। এখন এটাই পূর্ব বাংলার একমাত্র বিশ্ববিদ্যালয়। ছাত্র অনেক বেড়ে গিয়েছিল, কর্মচারীদের সংখ্যা বাড়ে নাই। তাদের সারা দিন ডিউটি করতে হয়। পূর্বে বাসা ছিল, এখন তাদের বাসা প্রায়ই নিয়ে যাওয়া হয়েছে, কারণ নতুন রাজধানী হয়েছে, ঘরবাড়ির অভাব। এরা পোশাক পেত। পাকিস্তান হওয়ার পরে কাউকেও পোশাক দেওয়া হয় নাই। চাউলের দাম ও অন্যান্য জিনিসের দাম বেড়ে গেছে। চাকরির কোনো নিশ্চয়তাও ছিল না। ইচ্ছামতো তাড়িয়ে দিত, ইচ্ছামতো চাকরি দিত। আমি তাদের বলেছিলাম, প্রথমে সঙ্গবদ্ধ হন, তারপর দাবি দাওয়া পেশ করেন, তা না হলে কর্তৃপক্ষ মানবে না। তারা একটা ইউনিয়ন করেছিল, একজন ছাত্র তাদের সভাপতি হয়েছিল। আমি আর কিছুই জানতাম না, জেলায় জেলায় ঘুরছিলাম। ঢাকায় এসে যখন শুনলাম এরা ধর্মঘট করেছে, তখন বুঝতে বাকি থাকলো না কর্তৃপক্ষ এদের দাবি মানতে অস্বীকার করেছে। তবু এত তাড়াতাড়ি ধর্মঘটে যাওয়া উচিত হয় নাই, কারণ এদের কোনো ফান্ড নাই। মাত্র কয়েকদিন হলো প্রতিষ্ঠান করেছে। কিন্তু কি করব, এখন আর উপায় নাই। সকালে বিশ্ববিদ্যালয়ে গেলাম, ছাত্ররা এদের প্রতি সহানুভূতিতে ধর্মঘট শুরু করে দিয়েছে। কর্মচারীরা শোভাযাত্রা বের করেছিল, ছাত্ররাও করেছিল। আমি কয়েকজন ছাত্র নেতাকে নিয়ে ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে দেখা করতে যেয়ে তাকে সব বুঝিয়ে বললাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন ঠিক করেছেন। বিকেলে আবার ফজলুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হলের ভিপিদের নিয়ে সাক্ষাৎ করলাম এবং তাকে অনুরোধ করলাম এই কথা বলে যে আপনি আশ্বাস দেন ওদের ন্যায্য দাবি কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে দিতে চেষ্টা করবেন এবং কাউকেও চাকরি থেকে বরখাস্ত করবেন না এবং শাস্তিমূলক ব্যবস্থা কারো বিরুদ্ধে গ্রহণ করবেন না। অনেক আলোচনা হয়েছিল। পরের দিন তিনি রাজি হলেন। আমাদের বললেন, আগামীকাল ধর্মঘট প্রত্যাহার করে চাকরিতে যোগদান করলে কাউকেও কিছু বলা হবে না এবং আমি কর্তৃপক্ষের কাছে ওদের ন্যায্য দাবি মানাতে চেষ্টা করব। আমরা তার কথায় বিশ্বাস স্থাপন করে বিশ্ববিদ্যালয়ে ফিরে এলাম। তখন বিকাল ৩টা বেজে গিয়েছে। আমরা ওদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ঘোষণা করলাম, কাল থেকে ছাত্ররা ধর্মঘট প্রত্যাহার করবে, কারণ বহু কর্মচারীও ধর্মঘট প্রত্যাহার করবে। ভাইস চ্যান্সেলরের আশ্বাস পেয়ে তারা রাজি হয়েছে। অনেক কর্মচারী দূরে দূরে থাকে, সকলকে খবর দিতে বললাম যতদূর সম্ভব। পরের দিন ছাত্ররাও ক্লাসে যোগদান করেছে, কর্মচারীরাও অনেকেই যোগদান করেছে। যারা 12টার মধ্যে এসে পৌঁছাতে পেরেছে তাদের কর্তৃপক্ষ গ্রহণ করেছে, আর যারা 12টার পরে এসেছে তাদের যোগদান করতে দেওয়া হয় নাই। অনেককে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকেও আসতে হয়েছিল। শতকরা 50 জন কর্মচারী দেরি করে আসতে বাধ্য হয়েছিল, কারণ বিভিন্ন জায়গা থেকে খবর দিয়ে তাদের আনাতে হয়েছিল। আমাকে ও আমার সহকর্মীদের কাছে কর্মচারীরা এসে সব কথা খুলে বলল। একে একে আবার সকলে জড়ো হলো। আমরা মিথ্যেবাদী হয়ে যাবার উপক্রম হলাম। সকলকে বিশ্ববিদ্যালয়ে রেখে আবার আমরা ভাইস চ্যান্সেলরের বাড়িতে উপস্থিত হলাম এবং বললাম, কি ব্যাপার? তিনি বললেন, আমি যখন আগামীকাল কাজে যোগদান করতে বলেছি তার অর্থ 11টায় যোগদান করতে হবে। 1 মিনিট দেরি হয়ে গেলে তাকে নেওয়া হবে না। আমরা তাকে বোঝাতে চেষ্টা করলাম, তিনি বুঝেও বুঝলেন না। এর কারণ ছিল সরকারের চাপ। আমরা বললাম, সামান্য 2-1 ঘন্টার জন্য কেন গোলমাল সৃষ্টি করলেন? তিনি কিছুতেই রাজি হলেন না। আমরা তাকে আরও বললাম, আপনি পূর্বেই তো বলতে পারতেন 11টার মধ্যেই যোগদান করতে হবে। আপনি তো বলেছিলেন আগামীকালের মধ্যে যোগদান করলে চলবে। তিনি আর আলোচনা করতে চাইলেন না। আমরা বলে এলাম, তাহলে ধর্মঘটও চলবে। বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র কর্মচারীদের যুক্ত সভা হলো। সভায় আমি সমস্ত ঘটনা বললাম এবং আগামীকাল থেকে ছাত্র কর্মচারীদের ধর্মঘট চলবে যে পর্যন্ত না এদের ন্যায্য দাবি মানে। শোভাযাত্রা হলো, আবার পরের দিন সকাল 11টায় শোভাযাত্রা শুরু হবে বলে ঘোষণা করা হলো। এবার আমাকে সক্রিয় অংশগ্রহণ করতে হলো। একজন বিশ্ববিদ্যালয়ের কর্ণধার ও শিক্ষাবিদ সরকারের চাপে এইরকম একটা কথার মারপ্যাচ করতে পারে, এটা আমার ভাবতেও কষ্ট হয়েছিল। রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভার পরে ঘোষণা করল, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। হল থেকে 24 ঘন্টার মধ্যে চলে যেতে হবে, আর যে সমস্ত কর্মচারী ধর্মঘটে যোগদান করেছে তাদের বরখাস্ত করা হলো। আমি সলিমুল্লাহ হলে ছিলাম। সেই মুহূর্তেই সভা ডাকা হলো এবং সভায় ঘোষণা করা হলো হল ত্যাগ করা হবে না। ফজলুল হক হলেও সন্ধ্যায় এই ঘোষণা করা হয়। একটা কমিটি করা হয়েছিল, কর্মচারীদের জন্য একটা ফান্ড করা হবে।
রাস্তায় রাস্তায় ঘুরে টাকা তুলে সাহায্য করা হবে, কারণ এদের প্রায় সকলেই 20-30 টাকার বেশি বেতন পেত না। সংসার চালাবে কি করে? এদের মধ্যে কয়েকজনকে টাকা তোলার ভারও দেওয়া হয়েছিল। পরদিন দেখা গেল শতকরা 50 জন ছাত্র রাতে হল ত্যাগ করে চলে গিয়েছে। তার পরদিন আরো অনেকেই চলে গেল। 3 দিন পর দেখা গেল আমরা 30-35 জন সলিমুল্লাহ হলে আছি, আর 20-25 জন ফজলুল হক হলে আছে। পুলিশ হল ঘেরাও করে রেখেছে। এক কামরায় আলোচনা সভায় বসলাম। আমাদের পক্ষে আর পুলিশকে বাধা দেওয়া সম্ভব হবে না। সকলে একমত হয়ে ঠিক হলো হল ত্যাগ করার এবং নিম্ন কর্মচারীদের জন্য টাকা তুলে সাহায্য করা, তা না হলে তারাও ধর্মঘট চালাতে পারবে না। 4 দিন পরে আমরাও হল ত্যাগ করতে বাধ্য হলাম এবং চাঁদা তুলে এদের সাহায্য করতে লাগলাম। 10-15 দিন পর দেখা গেল এক একজন করে কর্মচারী বন্ড দিয়ে কাজে যোগদান করতে শুরু করেছে। 1 মাসের মধ্যে প্রায় সকলেই যোগদান করলো। ধর্মঘট শেষ হয়ে গেল। এই সময় আমি ও কয়েকজন কর্মী দিনাজপুরে যাই, কারণ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করে জেলে রেখেছে এবং দবিরুল ইসলামকে জেলের ভিতর মারপিট করেছে। 144 ধারা জারি ছিল। বাইরে সভা করতে পারলাম না, ঘরের ভিতরে সভা করলাম। আমরা হোস্টেলেই ছিলাম। আব্দুর রহমান চৌধুরী তখন ছাত্রলীগের সেক্রেটারি ছিল। আমরা যখন ঢাকা ফিরে আসছিলাম, বোধহয় আব্দুল হামিদ চৌধুরী আমার সাথে ছিল। ট্রেনের মধ্যে খবরের কাগজে দেখলাম আমাদের সহ 27 জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। এর মধ্যে দিনাজপুরের দবিরুল ইসলাম, অলিয়াহাদ, মোল্লা জালাল উদ্দিন, যিনি এখন অ্যাডভোকেট, আব্দুল হামিদ চৌধুরীকে 4 বছরের জন্য আর অন্য সকলকে বিভিন্ন মেয়াদে। তবে এই 4 জন ছাড়া আর সকলে বন্ড ও জরিমানা দিলে লেখাপড়া করতে পারবে। মেয়েদের মধ্যে একমাত্র লুলু বিলকিস বানুকে বহিষ্কার করা হয়েছিল। তিনি ছাত্রলীগের মহিলা শাখার কনভেনর ছিলেন। 1 মাসের মধ্যে প্রায় সকল কর্মচারী গোপনে গোপনে কাজে যোগদান করল। বিশ্ববিদ্যালয় বন্ধ, ছাত্ররা নাই। এই সুযোগে কর্তৃপক্ষ নিম্ন বেতনভোগী কর্মচারীদের মনোবল ভাঙতে সক্ষম হয়েছিল। এই সময়ে বাইরে পুরানা লীগ কর্মী ও নেতারা আলাপ আলোচনা শুরু করেছে কি করা যাবে, একটা নতুন দল গঠন করা উচিত হবে কিনা। আমার মত সকলকে বললাম, শুধুমাত্র ছাত্র প্রতিষ্ঠানের উপর নির্ভর করে রাজনীতি করা যায় না। সরকারি মুসলিম লীগ ছাড়া কংগ্রেসেরও একটা প্রতিষ্ঠান ছিল, তবে গণপরিষদে ও পূর্ব বাংলার আইনসভায় এদের কয়েকজন সভ্য ছাড়া আর কিছুই ছিল না। এদের সকলেই হিন্দু। এরা বেশি কিছু বললেই রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়া হতো। ফলে এদের মনোবল একেবারে ভেঙে গিয়েছিল। সাম্প্রদায়িক হাঙ্গামারও ভয় ছিল। কংগ্রেসকে মুসলমান সমাজ সন্দেহের চোখে দেখত। একজন মুসলমান সভ্য তাদের ছিল না। এদিকে মুসলিম লীগের পুরানা নামকরার নেতারা সকলেই সরকার সমর্থক হয়ে গিয়েছিল। মন্ত্রিত্ব, পার্লামেন্টারি সেক্রেটারি, কিছু না কিছু অনেকের কপালেই জুটেছিল। নামকরা কোনো নেতাই আর ছিল না যাদের সামনে গিয়ে দাঁড়ানো যায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখন সদ্য আসাম থেকে চলে এসেছেন। তাকে পূর্ব বাংলার জনসাধারণ তেমন জানত না। শুধু ময়মনসিংহ, পাবনা ও রংপুরের কিছু কিছু লোক তার নাম জানত, কারণ তিনি আসামেই কাটিয়েছেন। তবে শিক্ষিত সমাজের কাছে কিছুটা পরিচিতি ছিলেন। একজন মুসলিম লীগের নেতা হিসেবে তিনি আসামের বাঙাল খেদা আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং জেলও খেটেছিলেন। টাঙ্গাইলের লোকেরা তাকে খুব ভালোবাসত। শামসুল হক সাহেব তাকে ভালোভাবে জানতেন, কারণ হক সাহেবের বাড়িও সেখানে। তিনি মাওলানা সাহেবের সাথে পাকাপাকি আলোচনা করবেন ঠিক হলো। পূর্বেও তিনি পুরানা মুসলিম লীগ কর্মীদের সভায় যোগদান করেছিলেন। কিছুদিনের জন্য তিনি আসাম গিয়েছিলেন। ফিরে আসলেই আমরা কর্মী সভা করে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করব ঠিক হলো। সীমান্ত প্রদেশের পীর মানকি শরীফ একটা প্রতিষ্ঠান গড়েছেন। তার নাম দিয়েছেন আওয়ামী মুসলিম লীগ। সীমান্ত প্রদেশের প্রধানমন্ত্রী খান আব্দুল কাইয়ুম খান মুসলিম লীগ থেকে পুরানা কর্মীদের বাদ দিয়েছেন এবং অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছেন। অনেক লীগ কর্মীকে জেলে দিতেও দ্বিধাবোধ করেন নাই। এখন তিনি সীমান্ত শার্দুল বনে গিয়েছেন। পাকিস্তান আন্দোলনে সীমান্ত গান্ধী খান আব্দুল গফফার খান ও ডাক্তার খান সাহেবের মোকাবেলা করতে পারেন নাই। ফলে সীমান্ত প্রদেশে কংগ্রেস সরকার গঠন হয়। একমাত্র পীর মানকি শরীফই লাল কোর্তাদের বিরুদ্ধে মুসলিম লীগকে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তবু পীর সাহেবের জায়গাও মুসলিম লীগে হয় নাই। পীর মানকি শরীফ সভাপতি এবং খান গোলাম মোহাম্মদ খান লুন্দখোর সাধারণ সম্পাদক হয়ে
আওয়ামী মুসলিম লীগ গঠন করেন।